সাকিব ভাইকে যেহেতু ক্যারেক্টারটা ডিফারেন্ট ছিল এবং উনি আসলে একটা ক্যারেক্টার, উনি আসলে মিখাইল কিন্তু উনি প্লে করছিল স্বাধীন, তো আমরা এই জন্য ক্যারেক্টারের মডুলেশন করার চেষ্টা করেছিলাম। এটা উনি ভয়েসে করেছিল, মানে ওনাকে গলার থেকে কথা বলতে হচ্ছিল। এটা খুবই ডিফিকাল্ট ছিল। উনি ডাবিং এর সময় বারবার ওনার ব্লাড বের হয়ে যাচ্ছে, কারণ আপনি বেশিক্ষণ এইভাবে কথা বলা যায় না আসলে, এই করতে হয়। তো উনি এটা কষ্ট করে করেছে এবং সবাই আমাদেরকে বলছে যে সিয়ামে ক্যারেক্টারটা সবাই পছন্দ হয়েছে। আরমান মানসুর যে অনেক বড় লোকের যে বকে যাওয়া ছেলে, যারা আসলে অনেক টাকা, তাদের যা ইচ্ছে সে তাই করতে পারে, ছেলে মানুষকে মারতে পারে, ওইরকম গল্প নিয়ে আমরা সিনেমা বানাবো। তো বাংলা সিনেমা এখন আসলে ডিফারেন্ট দিকে যাচ্ছে এবং এটা বাংলাদেশের হয়তো প্রথম ফিল্ম ইউনিভার্স হতে যাচ্ছে। এই জন্য আমরা দিয়েছি যে রায়হান রাফি ফিল্ম ইউনিভার্স। তো সামনে ইনশাল্লাহ চেষ্টা করবো আমরা নেক্সট কোরবানি ঈদে আমি অন্য কিছু করার জন্য, যেটা এই ইউনিভার্সের অংশ। আমেরিকা ম্যাক্সিমাম অডিয়েন্সের কাছে আমি রিভিউ পেয়েছি, অস্ট্রেলিয়া, কানাডা, তা অলরেডি দেখে ফেলেছি, এতদিন ওয়েট করে না। এই বাইরে আবার এবার এই সিনেমার এত হাইপ ছিল, এটা আবার পাইরেসি হয়ে গেছে আসলে। তো আর কোনো সিনেমা পাইরেসি হয়নি, তো অনেকে আবার পাইরেটেড কপিও দেখে ফেলেছে। তো যাই হোক, বাংলা সিনেমা মানুষ এখন দেখছে, এটা আমাদের জন্য একটা খুবই সুসংবাদ যে বাংলা সিনেমা মানুষ এখন একটা সময় দেখা বন্ধ করে দিয়েছিল, এখন আবার দেখা শুরু হয়েছে। বাস্তব ফিল্মসের জন্য একটা ছোট্ট বড় 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 করা চলেছে। সো সেশনটা মূলত আপনাদের জন্যই, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেটি, এবং বাংলাদেশ থেকে আপনাদের জন্যই রাফি এসেছে, এখান থেকে নিউ ইয়র্ক চলে যাবে। আমার একটা ছোট কৌতূহল যে সবাই শাকিব খানের ভয়েস দিয়ে কথা বলছিল, আমরাও লিখছিলাম, তো এই ভয়েস টোনালটা কিভাবে বের করা হলো? এটা কি সাউন্ড এফেক্ট নাকি ও প্র্যাকটিস করেছে? এটা আমার প্রশ্ন থেকে, তারপর আমি অডিয়েন্স প্রশ্ন দেই। তুফানের সময় আমি এসেছিলাম এখানে, এই হলেই মনে ছিল সেই শোটা, খুবই আমার ভালো লাগে। বাংলাদেশি সিনেমা এখন বাংলাদেশের পাশাপাশি দেশের বাইরের মানুষ দেখছে, এটা আসলে আমাদের জন্য অনেক গর্বের। এক সময় বাংলা সিনেমা মানুষ দেখতো না, এখন বাংলা সিনেমা মানুষ দেখছে। এখানে অনেকে আগেই দেখে ফেলেছে অলরেডি। আমেরিকা ম্যাক্সিমাম অডিয়েন্সের কাছে আমি রিভিউ পেয়েছি, অস্ট্রেলিয়া, কানাডা, তা অলরেডি দেখে ফেলেছে, এতদিন ওয়েট করে না। এই বাইরে আবার এবার এই সিনেমার এত হাইপ ছিল, এটা আবার পাইরেসি হয়ে গেছে আসলে। তো আর কোনো সিনেমা পাইরেসি হয়নি, তো অনেকে আবার পাইরেটেড কপিও দেখে ফেলেছে। তো যাই হোক, বাংলা সিনেমা মানুষ এখন দেখছে, এটা আমাদের জন্য একটা খুবই সুসংবাদ যে বাংলা সিনেমা মানুষ এখন একটা সময় দেখা বন্ধ করে দিয়েছিল, এখন আবার দেখা শুরু হয়েছে। তো সবাইকে ধন্যবাদ। আর সাকিব ভাইকে যেহেতু ক্যারেক্টারটা ডিফারেন্ট ছিল এবং উনি আসলে একটা ক্যারেক্টার, উনি আসলে মিখাইল কিন্তু উনি প্লে করছিল স্বাধীন, তো আমরা এই জন্য ক্যারেক্টারের মডুলেশন করার চেষ্টা করেছিলাম। এটা উনি ভয়েসে করেছিল, মানে ওনাকে গলার থেকে কথা বলতে হচ্ছিল। এটা খুবই ডিফিকাল্ট ছিল। উনি ডাবিং এর সময় বারবার ওনার ব্লাড বের হয়ে যাচ্ছে, কারণ আপনি বেশিক্ষণ এইভাবে কথা বলা যায় না আসলে, এই করতে হয়। তো উনি এটা কষ্ট করে করেছে। কোনো প্রশ্ন যদি থাকে প্লিজ রাফির কাছে। ওয়েলকাম টু লস অ্যাঞ্জেলেস। আপনাকে এই কোয়ালিটি এবং সাকসেসফুল মুভি পর্দায় উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। আমার প্রশ্ন হলো, হোয়াট ইউ সি টুডে বাংলাদেশের মুভি মোস্ট অপরচুনিটিজ এন্ড চ্যালেঞ্জেস দ্যাট ইউ ফেসিং? না, চ্যালেঞ্জ তো অবশ্যই আছে, বাট আমরা যেটা করছি, আমরা পজিটিভ চিন্তা করি। বাংলাদেশ সিনেমা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। আপনারা দেখেন, আমি লাস্ট 4টা কোরবানিতে 4টা সিনেমা আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করেছি। প্রথমে ছিল পরাণ, তারপরে সুড়ঙ্গ, তারপরে তুফান, তারপর তাণ্ডব। এবং এই সিনেমাতে আমরা যেটা করার চেষ্টা করছি, সুড়ঙ্গ এবং তাণ্ডবকে আমরা মার্জ করেছি। সামনে এই বিভিন্ন ক্যারেক্টার নিয়ে সিনেমা হবে, ওই সুড়ঙ্গ মাসুদকে নিয়ে সিনেমা হবে। এবং সবাই আমাদেরকে বলছে যে সিয়ামে ক্যারেক্টারটা সবাই পছন্দ হয়েছে। আরমান মানসুর যে অনেক বড় লোকের যে বকে যাওয়া ছেলে, যারা আসলে অনেক টাকা, তাদের যা ইচ্ছে সে তাই করতে পারে, ছেলে মানুষকে মারতে পারে, ওইরকম গল্প নিয়ে আমরা সিনেমা বানাবো। তো বাংলা সিনেমা এখন আসলে ডিফারেন্ট দিকে যাচ্ছে এবং এটা বাংলাদেশের হয়তো প্রথম ফিল্ম ইউনিভার্স হতে যাচ্ছে। এই জন্য আমরা দিয়েছি যে রায়হান রাফি ফিল্ম ইউনিভার্স। তো সামনে ইনশাল্লাহ চেষ্টা করবো আমরা নেক্সট কোরবানি ঈদে আমি অন্য কিছু করার জন্য, যেটা এই ইউনিভার্সের অংশ। রাজ হামিদ এবং রায়হান রাফির কাছে যদি প্রশ্ন থাকে। আমার একটা প্রশ্ন আছে। জি, প্রশ্নটা হলো যে আমি মুভি রিভিউ দেখছি কয়েকটা। আমার যেটা হচ্ছে যে যখন কেউ সেলিব্রিটি হয়, সেই সেলিব্রিটিকে সবাই ফলো করার চেষ্টা করে। তো মুভিটা যদি
মানে সেলিব্রিটি হিরোর যদি নেগেটিভ ক্যারেক্টার থাকে তাহলে সমাজে সেই নেগেটিভিটি বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এক্ষেত্রে পরিচালক বা যারা মুভি মেকার তারা মনে হয় এই দৃষ্টিটা রাখতে পারে। ধন্যবাদ আপনাদেরকে। আসলে আমার কাছে যেটা মনে হয়, অ্যাকশন সিনেমার যে হিরো, যারা অ্যাকশন সিনেমা থাকে, আমরা পৃথিবীর যত অ্যাকশন সিনেমা দেখি তারা মারামারি করে, কাটাকাটি করে। তো এটা আসলে সিনেমার কাল্পনিক জিনিস। সিনেমাতে ভালো হয়, খারাপ ক্যারেক্টার দেখানো হয়, এখানে একটা পজিটিভ মেসেজ দেওয়া হয়। আমাদের ক্যারেক্টারের নাম আপনি খেয়াল করে দেখবেন যে পজিটিভ ক্যারেক্টার, তার নাম স্বাধীন, সে ভালো। এবং যে খারাপ মানুষটা মারামারি করছে সে হলো মিখাইল, মানে ক্রিমিনাল। তো ক্রিমিনাল সবসময় মারামারি করবে। এবং আপনারা যদি চিন্তা করে দেখেন, একটা সময় বাংলা সিনেমা মানুষ দেখতো না। ইয়াং জেনারেশন যারা কিনা বিভিন্ন হলিউড সিনেমা দেখে, বলিউডের সিনেমা দেখে, তাদেরকে যদি আমরা সিনেমা হলে আনতে চাই, আমাদের কিন্তু অ্যাকশন সিনেমা করতে হবে। আমরা যদি প্রচন্ড লেভেলে সামাজিক ছবি বানাই, সেটা মুরব্বীদের প্রচন্ড ভালো লাগবে, কিন্তু আপনাদের ইয়াংদের ভালো লাগবে না। আমার কাছে মনে হয় আমরা আসলে এখন একটু ওয়ার্ল্ডের সাথে ট্রেন্ড মিলে হলিউড বলিউডে যে ধরনের সিনেমা হচ্ছে, যে ধরনের সিনেমা ইয়াং জেনারেশন দেখতে যাচ্ছে, সেসব সিনেমা বানাচ্ছি এবং সিনেমার মধ্যে মেসেজ দেওয়ার চেষ্টা করছি। দেখেন, একটা খারাপ জিনিস আমরা কি দেখাচ্ছি, সিনেমাটা যদি ডিটেইলে দেখার চেষ্টা করো, যে প্রতিটা খারাপ মানুষের শাস্তি হচ্ছে। যারা দুর্নীতিবাজ মিনিস্টার ছিল, যারা দুর্নীতিবাজ খারাপ মানুষ ছিল, তাদের শাস্তি হয়েছে, তারা খারাপ। এবং যে লোকটা মানুষকে মারছে সে কিন্তু ভালো মানুষ না, সে একজন খারাপ মানুষ, সে একটা ক্রিমিনাল। তার মেন উদ্দেশ্য ব্যাংক ডাকাতি করা। তার মনে হয় সেটা, হ্যাঁ, আমরা ফাইটিংটা একটু অন্যরকম ভাবে দেখি, কারণ এটা ইয়াং জেনারেশন পছন্দ করে। বা এটা আপনার আমি প্রতিটা সমালোচনাকে আসলে সুন্দরভাবে গ্রহণ করতে চাই। আমার কাছে মনে হয় যখন বাংলা সিনেমা আসলে মানুষ দেখা শুরু করবে, ইয়াং জেনারেশনকে আমরা হলে নিয়ে আসতে পারবো, আমরা আস্তে আস্তে আরো বেটার সিনেমা বানানোর চেষ্টা করবো। এক একটা সিনেমা আসলে এক এক ধরনের হয়। কিছু সিনেমা হয় প্রচন্ড অ্যাকশন ধর্মী, কিছু সিনেমা হয় আসলে একটু সামাজিকতা, একটু ঠান্ডা, একটু আর্ট ফিল্ম টাইপের। যেহেতু মানুষ বেশি পছন্দ করছে, এই সিনেমাগুলো বেশি হচ্ছে, বাট আমার মনে হয় সব ধরনের সিনেমা বানানো উচিত। আর আপনাদের জন্য সুখবর দিচ্ছি, নেক্সট টাইম একটা ছবি বানাচ্ছি যেটা আসলে হরর ফিল্ম। আমি হরর সিনেমা কোনোদিন বানাই নাই, তো সেটা হয়তো ডিফারেন্ট অ্যাঙ্গেলে মানুষ দেখতে পারবে, এক্সপেরিমেন্ট করার জন্য। ধন্যবাদ সবাইকে। আজকে ফিরোজ ভাইয়ের জন্মদিন, তো আমি প্রশ্ন করি ফিরোজ ভাই, জন্মদিন, হ্যাপি বার্থডে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমার খুব ভালো লাগলো আপনাদের সিনেমা দেখে, এবং আমি রাজা ভাইকে ধন্যবাদ দিতে চাই। উনি আসলে অনেক কষ্ট করে আপনাদের জন্য সিনেমা দেখার ব্যবস্থা করে দেন, এবং অনেকদিন যাবত উনি কাজ করছেন। বায়োস্কোপ ফিল্মসকে অনেক অনেক ধন্যবাদ যে প্রতি বছর এরকম করে সিনেমা সবাইকে দেখানোর জন্য। আমি চাবো আরো বেশি বেশি সিনেমা, এবং এটা যদি নেক্সট জিকি হয়, সিনেমা রিলিজের একটু পরে এখানে রিলিজ হয়, এটা যদি ঈদের সাথে একসাথে রিলিজ করা যায় আমার মনে হয় আরো ভালো। এবং আমাদের যখন আমাদের সিনেমা রিলিজ হয় তার ঈদের সময়, তখন পুরো দেশে আসলে ঈদ একটা ব্যাপার থাকে। তো এখানেও যদি একসাথে রিলিজ করা যায় তাহলে আমার মনে হয় ওই ঈদ ফ্লেভারটা থাকবে আসলে। থ্যাংক ইউ। প্রশ্ন? জি জি প্লিজ। হুমায়ুন আহমেদের মুভির পরে প্রথম কোন এরকম মুভি দেখলাম, খুব ভালো লেগেছে। আমি বাংলা মুভি দেখিনি, একদমই দেখিনি, তো আমার খুব ভালো লেগেছে। আর নেক্সট টাইম মনে হয় আমি আমার হাজবেন্ডকেও বলবো আসার জন্য আমার সাথে। আর কিছু মানে বিপ বিপ করে আমার ছেলেকেও মনে হয় দেখাবো, কারণ অ্যাকশন সিনগুলো অনেক পছন্দ করবে। ওগুলোও বলবে না যে বাংলাদেশের মুভি অনেক মানে আজগুবি লাগে অ্যাকশন সিনগুলা, কিন্তু এখানে অনেক ভালো লাগছে, মোটামুটি হলিউডের পাশাপাশি চলে যাচ্ছে এরকম। থ্যাংক ইউ। আসলে এটাই পরিচালকের মানে পরম পাওয়া। এবং তার সাথে জানায় রাখি যে একটা বড় ধরনের মানে সুন্দরী প্রতিযোগিতা হচ্ছে, যেটা এর আগে একটা পুরস্কার থাকতো, হুমায়ুন আহমেদের চলচ্চিত্র সে মেয়েটি অভিনয় করতে পারবে। ঠিক একই জায়গায় স্থলাভিষিক্ত হচ্ছে রায়হান রাফি, অর্থাৎ লাক্স ফটোজেনিকে এইখান থেকে আমার জানা মতে এখান থেকে ফিরেই সে জাজ হিসেবে জয়েন করবে। আমার কাছে ছোট প্রশ্ন, শরৎ ছবি তো আসবেই, কিন্তু মারামারি পরাণ থেকে শুরু হয়েছে, পরাণ, সুড়ঙ্গ, তুফান, ব্লকবাস্টার, এবং এই যে দর্শকগুলোকে ফেরানোর একটা দারুণ পর্যায়ে নিয়ে এসছে রায়হান রাফি। সো আমি একটা আমার জায়গা থেকে খুব মিষ্টি নিটোল একটা প্রেমের ছবি চাই রায়হান রাফির কাছ থেকে। আর এবারে ট্যুরে কদিন থাকা হচ্ছে বা কোথায় কোথায় যা হচ্ছে, রাফি যদি একটু বলো। এবার অল্প সময়ের জন্য এসেছি, আসলে আমি বেশি দিন থাকবো না, 4 তারিখে চলে যাবো নিউইয়র্ক থেকে। কালকে এক্সপেক্ট এখান থেকে চলে যাচ্ছি, আমার ওখানে শুট শুরু হবে নেক্সট সিনেমা। আসলে প্রতি বছর একটা সিনেমা বানানো একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ গল্প যেহেতু আমি আমার গল্প নিজেই লিখি, তো অনেক প্ল্যান করে যে এবার একটু ঘুরবো, কিন্তু ঘোরা হয়ে ওঠে না।
কারণ আমি ভ্যাকেশনে গেলে পরে ঈদে সিনেমা আসবে না আসলে। তো যাই হোক 4 তারিখে চলে যাবো অল্প সময়, তারপরে আমার সামহাও ইউএস আসতে ভালো লাগে। আমি একটু প্রতি সিনেমার পরে একবার আসি, আমার একটু ভালো লাগে। আমার ফ্যামিলি এখানে থাকে, আমার খালা মামারা এখানে আছে, তাদের সাথে দেখা হয়। এবং আপনারা আমার একটা ফ্যামিলি, কারণ আমার মনে হয় যে আপনারা আমার 4টা সিনেমা যেগুলো বেরোচ্ছে সবগুলো দেখেছেন, এবং আমারও আসলে আমার দর্শকদের সাথে একটা ফ্যামিলির মতো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। তারা আমার সিনেমা দেখে, আমিও ভাবছি যে অনেকদিন রোমান্টিক সিনেমা বানাচ্ছি না, একটা রোমান্টিক সিনেমা বানানো উচিত, অনেকদিন অ্যাকশন হইল। থ্যাংক ইউ। আমরা শেষ করি এবং শেষ আমি একটা প্রশ্ন ডাক্তার রাজভাইকে নিচ্ছি, তাহলে কি ওই লাকসুন্দরীটা ভূত বানানো হচ্ছে কিনা হরর ছবি যে একটু বললাম। দেখি একটু নতুন একটা প্রেম করতে হবে, প্রেম করে তারপরে, এবং আমি তো বয়স কম, এই জন্য রোমান্টিক সিনেমা খুব একটা ভালো বানাতে পারি না। আপনাদের কাছে যদি কোনো ভালো রোমান্টিক গল্প থাকে, আপনাদের প্রেমের গল্প, সেটা আমাদেরকে দিবেন, সেটা নিয়ে আমরা সিনেমা বানাবো রোমান্টিক। এখানে একটা কথা বলে রাখি, রাফির কিন্তু নামার কথা ছিল নিউ ইয়র্কে, এবং লস অ্যাঞ্জেলেসের টানটা কত বড়, ক্যাথে প্যাসিফিক কানেক্টিং ফ্লাইটটা গন্ডগোল করে দিয়েছে দেখে লস অ্যাঞ্জেলেসে নামতে হয়েছে ওকে। তো আমরা দিস ইজ আওয়ার গেইন, কারণ নিউ ইয়র্কে ও এখান থেকে ফ্লাই করছে নিউ ইয়র্কে, বাট প্রথমে আপনাদের সাথে দেখা হলো, সুতরাং লস অ্যাঞ্জেলেসে একটা আলাদা টান আছে বলতে। লস অ্যাঞ্জেলেস আমাকে জোর করে এখানে নিয়ে আসে, আমার এখানে আসার কথা ছিল না। ভালো আছে। আমি সবচেয়ে প্রথম ধন্যবাদ জানাচ্ছি। আজ দীর্ঘ 42 বছর পর জীবনে আমার জীবনে একটা স্মরণীয় ঘটনা, এই 4টা মুভি দেখেছি, এবং আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের আজকো ফিল্মের সিও জনাব রাজকে। আর বিশেষ করে এরকম ধরনের 4টা যে মুভি আমরা দেখলাম, আমি জীবনে একটাই বাংলা মুভি দেখেছিলাম বাংলাদেশে, ইট ইজ মাই ফার্স্ট টাইম 4টা মুভি, এবং যুক্তরাষ্ট্রে নর্থ আমেরিকাতে প্রথম কত 40 বছরের কোনো বাংলা বন্ধু হয়নি কোনো হলে, ফার্স্ট টাইম। তার জন্য অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি রাজকে, এবং আমাদের রাহেন রফিক, হি ইজ ওয়ান অফ দ্য ইয়াংগেস্ট প্রডিউসার ডাইরেক্টর রাইটার। আমরা গর্বিত আপনাকে নিয়ে। আর তাছাড়া আমাদের এখানে রয়েছে তারিক সাহেব, তারিক তানভীর, আমাদের একজন জার্নালিস্ট এবং অত্যন্ত সুপরিচিত বাংলাদেশে। তো অন বিহাফ অফ লিটল বাংলাদেশ, আই জাস্ট কংগ্রেচুলেট ইউ, এবং ইনশাল্লাহ আমরা সবসময় এইভাবে দেখবো, এবং সুন্দর একটা মুভি আমাদের উপহার দিয়েছেন। ধন্যবাদ। আমার একটা প্রশ্ন আছে। একটা কোশ্চেন ছিল। আচ্ছা জি, আমি সমুদ্র সমাজের, আমি লিচুরো বাগানে গানটা সম্বন্ধে একটু প্রশ্ন করতে চাচ্ছিলাম যে এটার প্লেসমেন্টটা নিয়ে, মানে আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি এই প্লেসমেন্টের ব্যাপারে। এটা কি আরেকটু বেটার হতে পারতো এটা সিনেমা যেখানে প্লেস করা হয়েছে নাকি? মানে এটা অবশ্যই বেটার হতে পারতো। এখন যেটা হয়, আমাদের সিনেমার সময় যেহেতু আমাদের 2.5 ঘন্টার মধ্যে সিনেমাটা শেষ করতে হয়, এবং আপনারা যদি খেয়াল করে দেখবেন এই সিনেমা গল্প অনেক বড় গল্প, অনেক কিছু দেখাতে হচ্ছে আমাদেরকে 2 ঘন্টা 10 মিনিটের মধ্যে। তো আমাদের অনেক সময় চাইলেও আমরা গল্প বড় করতে পারি না, কারণ গল্পটা বোর হয়ে যায়। গল্পটা যদি ফ্ল্যাশব্যাকটা যদি একটু বড় করতে পারতাম আমরা শুরুর দিকে, বাইরের দেশের সিনেমাগুলো এখন একটু বড় হচ্ছে, 3 ঘন্টা 3.5 ঘন্টা ছবি হয়, তখন আমরা হয়তো স্বাধীনের ক্যারেক্টার আরেকটু প্রেমটাকে আরেকটু স্টাবলিশ করে গান করতে পারতাম। তো দ্যাটস হোয়াই সেই গানটা এখানে বসাতে হচ্ছে, কিছু করার নেই। এবং ইনফ্যাক্ট গান আমরা কেন রাখি, আমার তো গান খুব একটা পছন্দ না সিনেমার মধ্যে, হলিউড সিনেমাতে গান নাই, কিন্তু সেটাও আমার একটা অডিয়েন্সকে, মানে আমাদের একটা আপনারা চিন্তা করবেন, মানে আমরা যেহেতু সিনেমাকে এখন চেঞ্জ করার চেষ্টা করছি, হলিউড সিনেমা কিন্তু গান নাই, কারণ এখন গান শোনে না। আমরা চেষ্টা করছি যে কেউ গানের জন্য সিনেমা দেখতে আসে, তার জন্য এই গানটা, কেউ একটু প্রেমের জন্য সিনেমা দেখতে আসে, তার জন্য একটু প্রেমের সিনটা, কেউ একটু অ্যাকশন করতে আসে। তা আমরা একটু মিক্স করার চেষ্টা করছি, মিক্স করে এমন একটা জিনিস দেওয়ার চেষ্টা করছি যেন একটা বাবা মারও পছন্দ হয়, তার ছেলেরও পছন্দ হয়, তার ওয়াইফেরও পছন্দ হয়। এই জন্য আমি খুব কথা শুনছি কারো কাছে লিচুর বাগানের গানের প্লেসমেন্ট ভালো লাগে না। অনেক মানুষ এই লিচুর বাগান গান দেখার জন্যই হলে আসতেছে, তার কাছে খুব ভালো লাগতেছে, কারণ গানটা জায়গা। বাট অবশ্যই আমার নিজেরও এই জায়গাটা খুব একটা পছন্দ না, কিন্তু এছাড়া কোনো জায়গা ছিল না। যেমন তুফানের সময় আমরা এন্ডিং এ গান দিতে পেরেছিলাম, যেহেতু সাবিলা সাকিব খানের নায়িকা না, এটা আসলে আরেকটা ছেলের নায়িকা, তো এন্ডিং এও সেই গানটা দেওয়া যাচ্ছিল না। তো যেন সবচেয়ে সহজ উপায় স্বপ্নের মধ্যে গানটা আমরা ঢুকানোর চেষ্টা করছি। বাট অবশ্যই এটা খুব ভালো জায়গা না, কিন্তু এটা আসলে আমাকে দিতে কিছু করার না, এটা আমি সহজ স্বীকার করতে দিলাম আপনাকে। ধন্যবাদ। ভাইয়া আপনার প্রশ্ন ছিল, প্লিজ প্লিজ। কবে আসবে? খুব তাড়াতাড়ি আসবে, তারপর শুরু হবে, আসবে খুব তাড়াতাড়ি। তুমি না তুমি বড় হওয়ার আগেই চলে আসবে, সমস্যা। আমার একটা প্রশ্ন ছিল, এই তাণ্ডব মুভি আমরা 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো একটা মুভি, এটা কতদিনে আপনি শেষ করেছেন? আসলে 1 বছর লাগে একটা মুভি বানাতে। যেমন আমি পরছবি স্ক্রিপ্ট অলরেডি লেখা শেষ,
1 বছর লেগেছে আসলে পুরো প্ল্যানটা করতে, সবকিছু করতে। তারপরে বানাতে তো বেশি সময় লাগে না, বানাতে 3-4 মাস লেগেছে, এখন একটু ফাস্ট বানাতে হয় আমাদের। থ্যাংক ইউ। আপনি খুব অল্প সময়ের মধ্যে আমাদের খুব ভালো কিছু ছবি করে দিয়েছেন। আমি একটু পিছনে যাব, আপনার এই নির্মাতা হিসেবে শুরুর পিছনে ছোট করে আর কি কোনো বিশেষ কোনো ঘটনা বা কারো ইন্সপিরেশন কাজ করেছে কি? আমি তারেক মাসুদকে আমি মাদ্রাসায় পড়াশোনা করেছি, আপনারা যদি আমাকে একটু ঘাটাঘাটি করেন আপনারা জানবেন, কারণ আমার বাবা মার একটা স্বপ্ন ছিল, গল্পটা একটু বড়, বেশি বড় করে বলা যাবে না, যেখানে আমাকে মাদ্রাসায় পড়তে হয়েছে। এবং আমি চাচ্ছিলাম, আমি যখন সিনেমা দেখতাম, লুকালুকে সিনেমা দেখতাম, তখন আমার কেন জানি মনে হতো ডিরেক্টর যিনি উনি মেন, উনি গল্পটা বানায়। তা আমার সারা জীবন ওই মানুষটাই হতে পছন্দ, আমি ইচ্ছা হয়েছে যে আমি ডিরেক্টর হবো। যখন আমি তারেক মাসুদকে দেখলাম, আপনারা তারেক মাসুদকে হয়তো চিনবেন যারা কিনা ফিল্ম নিয়ে জানেন, উনিও মাদ্রাসায় পড়াশোনা করেছে এবং উনিও অনেক বড় ডিরেক্টর, এবং ওনার সিনেমায় প্রথম কান ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের পক্ষ থেকে আসে এবং ওনাকেই বাংলাদেশের প্রথম ইন্টারন্যাশনাল ডিরেক্টর বলা। উনি আমেরিকাতেই ম্যাক্সিমাম সময় ছিলেন এবং এখানে উনি পড়াশোনাও করেছে। আমার মনে হলো যে উনি তারেক মাসুদ যদি মাদ্রাসায় পড়ে সিনেমা বানাতে পারে, এত বড় ডিরেক্টর হতে পারে, আমি কেন পারবো না। তারপরে আমি তার সাথে দেখা করলাম, তার সাথে আমার পরিচয়, খুব ছোট ছিলাম তখন। তার আসলে আমার ইন্সপিরেশন ছিল তিনি, এবং তার মাধ্যমে আমি চিন্তা করলাম যে আমিও সিনেমা বানাবো। উনি একটা ধরনের সিনেমা বানাতো, আমি একটা ধরনের সিনেমা বানাই, বাট আমার কাছে ওনাকে দেখি আসলে আমি সিনেমা বানাই। এবং বাট আমরা আনফর্চুনেটলি উনি অ্যাক্সিডেন্টে মারা যায়। এবং আমি একটা কথা আপনাদেরকে বলি, ভাষা আমি ওনার সাথে এত কানেক্টেড, ওনার ওই অ্যাক্সিডেন্টটা দেখার পর থেকে আমার কাজ করার কথা ছিল, ওনার সাথে অ্যাসিস্ট করার কথা ছিল, কিন্তু উনি তো অ্যাক্সিডেন্ট করে মারা গেল। এরপর থেকে আমি বাই রোড খুব ভয় পাই, আমি এমন জায়গায় শুটিং করি না যেখানে আসলে বাই রোডে যে, উনি কিন্তু লোকেশন দেখতে যে অ্যাক্সিডেন্ট করছিল গাড়িতে। তো আমি আমার সব শুটিং হয় আমি চিটাগাং করি, তাহলে সিলেক্ট করি, যেখানে ফ্লাইট যায়, মানে আমি নর্মালি গাড়িতে যাই, কিন্তু আমি শুটিং লোকেশন দেখতে আসলে আমার কাছে এখন যখনই শুটিং লোকেশন দেখতে আমাকে গাড়িতে যেতে হয়, তখন আমার তারেক মাসুদের কথা মনে পড়ে। এবং তারেক মাসুদ মারা যাওয়ার পর থেকে আমাদের রাস্তাঘাটে আরো ইয়ে করার চেষ্টা করেছে। যাই হোক, আমরা চাই না এরকম অ্যাক্সিডেন্ট করে আর মানুষ মারা যায়, মানুষের নর্মাল মৃত্যু আমরা কাম্য করি, কিন্তু এরকম আপনারা জানেন যে বাংলাদেশে অনেক রোড অ্যাক্সিডেন্ট হয়, ইদানিং বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে প্রচুর। তো এটা খুবই দুঃখজনক। আমার এটাও প্ল্যান আছে যে আমি অ্যাক্সিডেন্ট নিয়ে, মানে এখন ইয়াংদের মধ্যে আপনারা জানেন বাংলাদেশের সবাই খোঁজ খবর রাখেন, 300 ফিট কিছু রাস্তা হয়েছে যেখানে প্রতিদিন একজন মানুষ বাইকে মারা যাচ্ছে, খুব বাচ্চা বাচ্চা ছেলেরা, জাস্ট খালি রাইড করার জন্য আসলে। তো অ্যাক্সিডেন্টটাও বাংলাদেশে অনেক বড় একটা সমস্যা হয়ে উঠতেছে, প্রতিদিন প্রচুর মানুষ মারা যাচ্ছে, সেজন্য আমার সামনে ইনশাল্লাহ কাজ করার ইচ্ছা আছে। ধন্যবাদ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আমাদের জন্য, দর্শকরা আসলে মূল শক্তি, আমরা আমাদের জন্য একটা করতালি দিয়ে শেষ করি আজকে।